সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. So he has accepted the invitation. Similarly, he is also, had a willingness when he's actually Bangladesh to visit for all of them. So it's significant. It shows the significance of the bilateral relationship. বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজকের মতো শেষ হয়েছে। ফের শুনানি হবে আগামীকাল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। গত বছরের ১৩ই নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত বছরের ১৭ই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে ৫৫ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিরডাপের কাজ প্রশংসনীয় বলেও জানান তিনি। Card-based social support. The Family Card program provides monthly financial assistance to low-income women-led households. The Farmer Card, Krishak Card recall, offers streamlined access to subsidized inputs, loans, insurances, and markets. শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশ গড়ার সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে তিনি শিশুদের আগামীর বাংলাদেশ বলে উল্লেখ করেন। নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। এর আগে সেখানে তার আগমন উপলক্ষে শিশুদের উপস্থাপনার প্রশংসা করেন ডাক্তার জুবাইদা। পরে তেজগাঁও ভূমি ভবনে এবং পান্থপথ পানি ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে ও তারপর জাতীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান প্রিয় লেখককে। তানজিদ সুমনের রিপোর্ট। মিরপুরে স্থানীয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তাকে প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। সকাল 10টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি। এ সময় লেখককে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রীও। তারপর একে একে শ্রদ্ধা জানান সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এমন মানুষ, এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে।
আমি তার মৃত্যুতে আমি তার আত্মার চির শান্তি কামনা করি। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোক সভা প্রথম করতে, তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা, যেন তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন, বিচার বিশ্লেষণ, শ্রদ্ধা নিবেদন এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। বাবার মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়ে মেয়ে সুচিতা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চান। তার স্বপ্ন ছিল সবসময় একটা সুন্দর বাংলাদেশ দেখা। এই জন্য আমরা কেউ কোনোদিন বাইরে কোথাও ইমিগ্রেশনের জন্য চিন্তাও করিনি। আমরা সবসময় বাংলাদেশের মানুষ হিসেবে থেকেছি। উনি চেয়েছেন আমরা দেশের জন্য ভালো কাজ করব, দেশের ভালো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে আবুল কাশেম ফজলুল হককে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান প্রিয় শিক্ষক ও প্রিয় লেখককে। আসো আমরা আবার বসি, আবার একত্রিত হই, সমাজ এবং দেশের জন্য কিছু করি। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্ত মানুষের মুক্ত সমাজ চেয়েছিলেন। এরপর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। আরও এক দফা সবার ভালোবাসায় বিদায় নেন বাংলা একাডেমি সভাপতি। সেখান থেকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের শিল্প কলকারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারপরও শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এজন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েন তা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এরই মধ্যে স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। জামালপুরের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের ২৫ মে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। খাগড়াছড়ির রামগড়ে ২য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি মোহাম্মদ শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। এদিকে নোয়াখালীতে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদাত নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর গোপালগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশের শিল্প কলকারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারপরও শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিল্প ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিল্প ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এই জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। এছাড়া ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়েন তার সমাধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুটো এফএসআরইউ আছে তার একটা
নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা এফএসআই যোগ করলে এই পাইপলাইনটা গ্রিড লাইনটা এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবন সহ সব সংকট দ্রুত নিরসন হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিনু বলেন, সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া উন্নয়নের জন্য ১ সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন ঐতিহাসিক বড় কুঠি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান গ্রহণ করছে জেলার প্রায় ৩৫,০০০ শিক্ষার্থী। সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছে শিক্ষকরা। সম্প্রতি একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে বিদ্যালয়ের দপ্তরি আহত হয়েছেন। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। হবিগঞ্জ থেকে সালেম মিয়ার পাঠানো রিপোর্ট। গত ২০ জুন শনিবার সকাল ১১টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ছাদের অংশ ধসে পড়ে। এতে বিদ্যালয়ের দপ্তরি প্রকাশ দাস আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। শুধু হরিশ্যামা প্রাথমিক বিদ্যালয় নয়, গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেশ কিছুদিন আগে এই বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাদি আহত হন। এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। ঝড় তুফানের সময় ভেঙে পড়ব দিকে আমরা মসজিদের বারান্দায় যে আমাদের স্কুলের ছাদ ফেটে গেছে, আমাদের স্কুলে আসতে অনেক ভয় হয়। তখন জানি বিল্ডিং ভেঙে পড়ে, দস্যা পড়ে, আমরা আতঙ্কিত আছি সবসময়। পরীক্ষার মধ্যে পরীক্ষা নিতেছি, একটা বাচ্চা বই রয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা চাকা নিচে পড়ছে, বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছে। এই বিদ্যালয়ে বাচ্চাদেরকে ঝুঁকির কারণে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাচ্ছে না, আমাদের বিদ্যালয়ে পড়াচ্ছে না। বারবার বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে যাওয়ায় জেলার ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস। বিজ্ঞত স্যাটিসফাইড হয়ে 2টা আদেশই দিয়েছেন এবং বলেছেন যে আগামী 7 কার্যদিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে 9 উপজেলায় মোট 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি বিদ্যালয়ের ভবন অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে যেখানে ভবনের সংকট, সব বিদ্যালয়গুলোতে আমরা এই যে আগামী বছর থেকে আমরা সেই নতুন ভবন আমরা নির্মাণ করতে পারব। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানি আর্মির ছোড়া গুলি অপসারণ করা হয়েছে মন্নাস আলীর শরীর থেকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্র পাচারের মাধ্যমে পেট থেকে গুলিটি বের করা হয়। ১৯৭১ সালে দুর্গাপুরে ৩ জন পাকিস্তানি মিলিটারিকে হত্যা করে মাটি চাপা দেন মুক্তিযোদ্ধারা। এর প্রতিশোধ নিতে পাক বাহিনীও ওই গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে হামলা চালায়। অর্ধশতাধিক মানুষকে ঘরের ভেতরে আটকে রেখে আগুন দেয়া হয় এবং নির্বিচারে গুলি চালানো হয়। এতে অনেকেই নিহত হন, আর কেউ কেউ দৌড়ে পালিয়ে প্রাণী রক্ষা করেন। মন্নাস আলীও তাদের মধ্যে একজন ছিলেন। পালানোর সময় মিলিটারির ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। শরীরে গুলি নিয়েই কেটে যায় প্রায় দীর্ঘ ৫৫ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি আলোচনায় আসলে চিকিৎসকদের সহযোগিতায় অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি তার শরীর থেকে অপসারণ করা হয়। ফুটপাথ দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে কুমিল্লা নগরীর 8টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করেছে সিটি কর্পোরেশন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান, মাইকিং ও একাধিকবার সতর্ক করার পরও কিছু প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীর বাজার এলাকার 8টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউটপোস্ট উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে 51 বিজিবির অধীনে নির্মিত বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুর রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। উদ্বোধন শেষে বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তিনি। প্রথমবারের মতো ট্যাক্স না বাড়িয়ে বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকুনুজ্জামান সরকার এই বাজেট ঘোষণা করেন। এবারে বাজেটে নতুন করে কোনো কর ধার্য করা হয়নি। মৌলিক অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধির পর ওই সব এলাকায় কর ধার্য করা হবে বলেও জানান প্রশাসক। ডিম ও মুরগি উৎপাদন ব্যয়ের সাথে বিক্রির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মহাসড়ক অবরোধ করে ডিম ভেঙে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন। দুপুরে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এক পর্যায়ে খামারিরা উৎপাদিত ডিম মুরগির সঠিক বিক্রি মূল্য না পাওয়ার ক্ষোভে মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেন। এ সময় বক্তারা দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। লালমনিরহাটের কালীগঞ্জে 2 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ডাক বিভাগের কর্মচারীরা। সকালে উপজেলার ডাকঘরের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন তারা। কর্মচারীরা জানান, দৈনিক মাত্র 150 টাকা পারিশ্রমিকে তাদের দায়িত্ব পালন করতে হয়। এই ভাতা 3 গুণ বৃদ্ধি এবং ইডি কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে নাটোরে 2 দফা দাবিতে 101টি শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে কর্মচারীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রীর হাতে সে আমন্ত্রণপত্র তুলে দেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এছাড়া ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়। What is significant here is that expressions of interest of both ways. আমাদের Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. So he has accepted the invitation. সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। IAPBর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এছাড়াও বেশ কিছু সভা ও সাক্ষাতে এদিন অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে 3 সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আয়োজিত সভায় এসব নির্দেশনা দেন তিনি। ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BSTI এবং সিটি কর্পোরেশন সহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা সভায় অংশ নেয়। সার্ককে কার্যকর করতে সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। সভায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বর্তমান স্থবিরতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক বর্তমানে বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কেবল রাজনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিকভাবেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সার্ককে পুনরায় সক্রিয় এবং কার্যকর করতে হলে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। একই সাথে সংকট কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট ও কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে সরকারের সঙ্গে আলোচনায় বসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর ফল উৎসবে নির্বাচন কমিশনার একথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি নিষ্পন্ন করতে স্থানীয় সরকারের সঙ্গে কাজ শেষ হয়েছে। স্থানীয় নির্বাচনের আইনে কিছু পরিবর্তন পরিমার্জন হচ্ছে। ইসি সানাউল্লাহ বলেন, সরকারের মন্ত্রীরাও শিগগিরই নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছেন। এ বছরের মধ্যে নির্বাচন শুরু করতে কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। সরকারি নির্দেশনার পর এ বছরের অক্টোবরে উপজেলা ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের কথা ভাবছে ইসি। আমরা নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা ইতিমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। এটা সময়ের দাবি। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নের সরকার কাজ করছে। রাজধানী সিডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিডাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এ সময় 5 যুগ ধরে সিডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে তুলতে সারা দেশে শিশু দিবা যত্ন কেন্দ্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিশু প্রারম্ভিক শৈশবের অধিকার শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, 123টি শিশু যত্নে কেন্দ্রে 7,000-এর বেশি শিশুরা দিবা যত্নের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। দিবা যত্ন কেন্দ্র শুধু শিশুদের যত্ন করছে না, বরং তাদের ভবিষ্যৎ নির্মাণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকালে রাজধানী তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার ও তেজগাঁও ভূমি ভবনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন শিশু দিবা যত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি জুলাই পথযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে গাজীপুরে কালীগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। সমাবেশে নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিও জানায় দলটি। এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি বই রাখতে সরকারকে বছরে ভাড়া গুনতে হচ্ছে 4,608 টাকা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রায় 3 লাখ বই রাখতে বছরে 3 কোটি আর 4 বছরে ভাড়া বাবদ পরিশোধ করতে হচ্ছে 12 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের বহু ভবন খালি পড়ে থাকার পরও ভাড়া বাসায় বই রাখতে কেন আগ্রহী কর্মকর্তারা? রাষ্ট্রায়ত্ত পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজে আড়ালে দুর্নীতির মহোৎসব নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বে প্রতিবেদনের আজ শেষ পর্ব। সেলফে সাজানো সারি সারি এই বইগুলো স্থায়ী বাসিন্দা ছিল পাবলিক লাইব্রেরির পুরনো ভবনে। নতুন ভবন তৈরি হচ্ছে, তাই ভাড়া বাসায় জায়গা হয়েছে 3 লাখ বইয়ের। একটি বইয়ের জন্য মাসে সরকারকে ভাড়া গুনতে হচ্ছে 8 টাকা। 3 লাখ বইয়ের ভাড়া 25 লাখ, বছরে 3 কোটি আর 4 বছরে সরকার ভাড়া বাবদ পরিশোধ করেছে 12 কোটি টাকা। 2022 সাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 2টি ভাড়া ফ্লোরে রাখা হয়েছে এসব বই। আশঙ্কার বিষয় হচ্ছে, জাতীয় গণগ্রন্থাগার নির্মাণ কবে শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট বলতে পারছে না কেউই। প্রকল্প পরিচালক বলছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জায়গা থাকা সত্ত্বেও সেখানে বই না রেখে অন্যত্র ভাড়া রাখায় প্রতি মাসে 3 কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। তৎকালে যারা সিদ্ধান্ত নিচ্ছে, আমি শুরুতেই এখানে যখন জয়েন করি তখন আমার কাছে একটু বিস্ময় লেগেছে। কপিরাইট বিল্ডিং ছিল আগারগাঁওয়ে, তৎকালে তো আমাদের ইয়েতে ন্যাশনাল লাইব্রেরির কথা বাদ দেন, কপিরাইট বিল্ডিংটাতে ছিল, ওখানে তো আমরা স্থানান্তর হইতে পারতাম, আমাদের লাইব্রেরি অন্তত যেতে পারত। আর পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ও খোলা হয়েছে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই হোটেলের বর্ধিত অংশ উচ্চমূল্যে ভাড়া নিয়ে চলছে কার্যক্রম, যা স্বাভাবিক ভবনের চেয়ে কয়েক গুণ ভাড়া বেশি। এছাড়া এ প্রকল্পে ভুতুড়ে কাণ্ড ঘটেছে আসবাবপত্র কেনাকাটায়ও। ভিআইপি সোফা প্রতিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,68,000 টাকা, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। সাধারণ সোফা প্রতিটির দাম 87,000। এছাড়া 6 ফুটের একটি সেক্রেটারির টেবিলের দাম রাখা হয়েছে 75,000 টাকা, যা 22 থেকে 25,000 টাকায় মিলবে। প্লাইউডের কম্পিউটার টেবিল 47,543 টাকা, যার বাজার মূল্য 3 থেকে 3,500 টাকা। এছাড়া কর্মকর্তাদের জন্য এক একটি চেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা। আর অডিটোরিয়ামের প্রতিটি চেয়ার 29,000 টাকা, যা প্রতিষ্ঠান ভেদে 10 থেকে 15,000 টাকা। এ বিষয়ে গণপূর্তের উড ডিভিশনের বক্তব্য জানতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের অফিসে গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি অর্থের অপচয় দাবি করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার আহ্বান জানিয়েছে টিআইবি। কতটা পরিকল্পনাহীনতা, কতটা যোগসাজশ বা কতটা দুর্নীতির সুযোগ রয়েছে, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 2029 সাল পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন করা হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশনে পরে চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো অর্থনীতি ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়াতে হবে, মানব সম্পদকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের দিকে যাচ্ছে সরকার। আর কর্মশালায় র্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, এলডিসি উত্তরণের আগে রপ্তানিতে বিভিন্ন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে পণ্য বহুমুখীকরণে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
অপচয় বন্ধ করে জনসেবা নিশ্চিত করতে দ্রুত পুরো দেশকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয় ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ করতে নিজেদের উদ্ভাবনগুলো অর্থমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য 5 সেরা আর্থিক প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে পুরনো পদ্ধতি পরিবর্তে আধুনিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে।